বিসমিল্লাহির রহমানির রহিম। পাহাড় ঘেরা এক শান্ত উপত্যকার ছোট্ট গ্রাম চন্দ্রপুরে একদিন হঠাৎ উপত্যকার মাঝখানে রহস্যময় একটি পাথরের স্তম্ভ দেখা যায়। সেই স্তম্ভকে ঘিরে রহিম নামের এক যুবকের জীবনে শুরু হয় অদ্ভুত এক ঘটনার পথ, যা ধীরে ধীরে উপত্যকার লুকিয়ে থাকা পুরনো রহস্য ও মানুষের ভরসার শক্তিকে প্রকাশ করে। পাহাড়ের কোলে যে ছোট্ট উপত্যকাটি, সেখানে সকাল কখনো হঠাৎ আসে না। প্রথমে আসে কুয়াশা, ধীরে ধীরে, যেন অচেনা কোনো অতিথি। তারপর আসে আলো, লজ্জায় লাল হয়ে। সেই উপত্যকার নাম ছিল মহাশিলা উপত্যকা। চারদিক জুড়ে উঁচু পাহাড়, মাঝখানে সবুজের সমুদ্র। দূরে এক সরু নদী, যার জল শীতকালে স্বচ্ছ কাঁচের মতো আর বর্ষায় বেপরোয়া ঘোড়ার মতো ছুটে চলে। সেই উপত্যকার মাঝখানে ছিল একটি ছোট্ট গ্রাম, চন্দ্রপুর। চন্দ্রপুরের মানুষ ছিল সহজ। তারা ভোরে উঠে মাঠে যেত, দুপুরে নদীর জলে স্নান করত, আর সন্ধ্যায় পাথরের মসজিদ আর মন্দিরের ঘণ্টার ধ্বনিতে দিন শেষ করত। গ্রামের একদম শেষ প্রান্তে পাহাড়ের ছায়ার কাছে একটি মাটির বাড়ি ছিল। সেই বাড়িতেই থাকত রহিম। রহিমের বয়স তখন কেবল ২২। লম্বা, শান্ত স্বভাবের ছেলে। তার চোখে ছিল অদ্ভুত এক ধরনের স্থিরতা, যেন সে পৃথিবীর অনেক কিছু বুঝে ফেলেছে, অথচ কারো কাছে তা প্রকাশ করে না। তার বাবা আলাউদ্দিন মিয়া ছিলেন গ্রামের এক সময়ের বিখ্যাত রাখাল, কিন্তু এখন বয়স হয়েছে, হাঁটতে কষ্ট হয়। আর তার মা জোহরা খাতুন ছিলেন সংসারের নীরব শক্তি। সেদিনও ভোরে রহিম ঘুম ভাঙল পাখির ডাক শুনে। দরজার ফাঁক দিয়ে কুয়াশা ঢুকে পড়েছে ঘরের ভেতরে। বাইরে পাহাড়গুলো যেন ধোঁয়ার ভেতর লুকিয়ে আছে। রহিম ধীরে ধীরে উঠল। উঠোনে এসে দাঁড়াতেই ঠান্ডা বাতাস তার গায়ে লাগল। দূরে নদীর দিক থেকে ভেসে আসছে পানির শব্দ। জোহরা খাতুন তখন চুলায় আগুন ধরাচ্ছিলেন। তিনি তাকিয়ে বললেন, এত ভোরে উঠেছিস বাবা? রহিম হেসে বলল, ঘুম আর আসছিল না মা। আজ তো তোকে পাহাড়ের ওপারের জমিতে যেতে হবে। রহিম মাথা নাড়ল। হ্যাঁ, আজ তাকে পাহাড়ের ওপারে যেতে হবে। সেখানে গ্রামের নতুন জমি পরিষ্কার করার কাজ চলছে। কিন্তু রহিমের মনে অন্য এক ভাবনা ঘুরছিল। গত রাতেই গ্রামের বুড়ো মানুষ হাফিজ মোল্লা এক অদ্ভুত কথা বলেছিলেন। তিনি বলেছিলেন, এই উপত্যকার বুকে এমন কিছু আছে যা আমরা কেউ জানি না। সবাই হাসাহাসি করেছিল, কিন্তু রহিম হাসেনি, কারণ সে জানে হাফিজ মোল্লা অকারণে কথা বলেন না। নাশতা শেষ করে রহিম বেরিয়ে পড়ল। গ্রামের সরু পথ ধরে হাঁটতে হাঁটতে সে দেখল কুয়াশা ধীরে ধীরে পাতলা হচ্ছে। সূর্যের আলো পাহাড়ের গায়ে পড়ে সোনালি হয়ে উঠছে। পথে তার সাথে দেখা হলো করিমের। করিম তার শৈশবের বন্ধু, চঞ্চল, হাসিখুশি ছেলে। করিম দূর থেকেই চিৎকার করে বলল, এই রহিম, আজ এত সিরিয়াস মুখ কেন? রহিম একটু হাসল, কিছু না। করিম কাছে এসে বলল, শুনেছিস বুড়ো হাফিজকার কি বলেছে? রহিম শান্ত গলায় বলল, হ্যাঁ শুনেছি। ওসব বাজে কথা, উপত্যকার বুকে নাকি রহস্য আছে। হ্যাঁ হ্যাঁ। রহিম কিছু বলল না। সে কেবল দূরের পাহাড়ের দিকে তাকিয়ে রইল। পাহাড়গুলো যেন আজ অন্যরকম লাগছিল, যেন তারা কিছু লুকিয়ে রেখেছে। তারা হাঁটতে হাঁটতে গ্রামের শেষ প্রান্তে পৌঁছালো। সেখানে দাঁড়িয়ে আছে একটি পুরনো বট গাছ। এই গাছকে গ্রামের মানুষ বলে সাক্ষী গাছ, কারণ বলা হয় এই গাছ গ্রামের সব গল্প জানে। বট গাছের নিচে বসেছিলেন হাফিজ মোল্লা। তার সাদা দাড়ি বাতাসে দুলছিল। রহিম এগিয়ে গিয়ে সালাম দিল, আসসালামু আলাইকুম মোল্লা চাচা। হাফিজ মোল্লা ধীরে চোখ তুললেন। তার চোখে অদ্ভুত এক গভীরতা। ওয়ালাইকুম আসসালাম রহিম। তিনি একটু হাসলেন, তুই আজ পাহাড়ের ওপারে যাচ্ছিস না? জি চাচা। হাফিজ মোল্লা কিছুক্ষণ চুপ করে রইলেন। তারপর ধীরে বললেন, যদি কিছু দেখিস, ভয় পাবি না। করিম হাসি উঠল, কি দেখব চাচা, ভূত নাকি? হাফিজ মোল্লা করিমের দিকে তাকালেন না। তিনি শুধু রহিমের দিকে তাকিয়ে বললেন, উপত্যকার বুক মাঝে মাঝে মানুষের ভরসা পরীক্ষা করে। রহিমের বুকের ভেতর কেমন যেন হলো। সে আর কিছু জিজ্ঞেস করল না। দুজন আবার হাঁটা শুরু করল। পাহাড়ের পথ ক্রমে খাড়া হয়ে উঠছে। কুয়াশা এখনও পুরো কাটেনি। দূরে ঈগল উঠছে আকাশে। প্রায় ১ ঘন্টা হাঁটার পর তারা পাহাড়ের চূড়ার কাছাকাছি পৌঁছালো। সেখান থেকে পুরো উপত্যকা দেখা যায়। রহিম থেমে গেল। নিচে সবুজের বিশাল সমুদ্র। নদীটা রূপালী সাপের মতো বেঁকে গেছে। কিন্তু তখনই রহিম কিছু একটা লক্ষ্য করল। উপত্যকার মাঝখানে, নদীর পাশে, কুয়াশার মধ্যে যেন কিছু নড়ছে। সে চোখ কুঁচকে তাকালো। করিম বলল, কি দেখছিস? রহিম ধীরে বলল, ওখানে কিছু আছে। কোথায়? রহিম আঙুল তুলে দেখালো। কিন্তু করিম কিছুই দেখতে পেল না। তুই পাগল হয়ে যাচ্ছিস মনে হয়। রহিম কিছু বলল না। তার চোখে তখন অদ্ভুত এক বিস্ময়।
কারণ সে স্পষ্ট দেখল কুয়াশার ভেতর দিয়ে যেন একটি ছায়া হেঁটে যাচ্ছে, মানুষের মতো। কিন্তু সেখানে তো কেউ থাকার কথা নয়। হঠাৎ বাতাস বইল, কুয়াশা একটু সরে গেল, আর তখনই রহিম বুঝতে পারল সে যা দেখছে তা কোনো সাধারণ ঘটনা নয়। কারণ উপত্যকার ঠিক মাঝখানে দাঁড়িয়ে আছে একটি পুরনো পাথরের স্তম্ভ, যা আগে কখনো সেখানে ছিল না। রহিমের বুকের ভেতর ধুকপুক শুরু হলো। সে ধীরে বলল, করিম, ওটা আগে ছিল? করিম তাকিয়ে বলল, না তো। দুজনে কিছুক্ষণ চুপ করে রইল। পাহাড়ের বাতাস হঠাৎ ঠান্ডা হয়ে উঠল, দূরে কোথাও কাক ডেকে উঠল। আর তখনই রহিমের মনে পড়ল হাফিজ মোল্লার কথা। উপত্যকার বুক মাঝে মাঝে মানুষের ভরসা পরীক্ষা করে। রহিম বুঝতে পারছিল না এটা কেবল কুয়াশার খেলা নাকি কোনো বড় রহস্যের শুরু। কিন্তু তার হৃদয়ের ভেতর এক অদ্ভুত অনুভূতি জন্ম নিল, যেন এই উপত্যকা তাকে ডাকছে তার ভেতরের সাহসকে। আর সে জানে আজকের এই সকাল হয়তো তার জীবনের সব কিছু বদলে দিতে চলেছে। উপত্যকার বুকে যে রহস্য লুকিয়ে আছে তার দরজা আজ ধীরে ধীরে খুলতে শুরু করেছে। পাহাড়ের চূড়া থেকে নিচের উপত্যকার দিকে তাকিয়ে রহিমের বুকের ভেতর অদ্ভুত এক শিহরণ জেগে উঠল। সকাল তখন পুরোপুরি জেগে ওঠেনি, কুয়াশা এখনও নদীর ধারে ভেসে আছে। সূর্যের আলো ধীরে ধীরে পাহাড়ের গায়ে পড়ছে, কিন্তু উপত্যকার মাঝখানে দাঁড়িয়ে থাকা সেই পাথরের স্তম্ভটি যেন আলোকে গ্রাস করে নিচ্ছে। করিম চোখ কুঁচকে তাকিয়ে বলল, রহিম, ওটা কি সত্যি একটা স্তম্ভ? রহিম ধীরে মাথা নাড়ল। হ্যাঁ, মনে হচ্ছে। করিম আবার তাকালো, তারপর একটু অস্থির গলায় বলল, কিন্তু এটা এখানে এলো কবে? আমি তো জন্ম থেকে এই উপত্যকা দেখছি। রহিমের মনেও একই প্রশ্ন। চন্দ্রপুরের মানুষ এই উপত্যকার প্রতিটি গাছ, প্রতিটি পাথর, প্রতিটি ঝর্ণাকে চিনত। এমন একটা বড় পাথরের স্তম্ভ হঠাৎ করে কোথা থেকে এলো? বাতাস হঠাৎ একটু জোরে বইতে লাগল, কুয়াশা ধীরে ধীরে সরে যেতে লাগল। আর তখন তারা স্পষ্ট দেখতে পেল স্তম্ভটা খুব পুরনো, গায়ে অদ্ভুত সব খোদাই করা দাগ। করিম ফিসফিস করে বলল, চল নিচে যাই। রহিম একটু থেমে রইল। তার মনে তখন হাফিজ মোল্লার কথা ঘুরছে, যদি কিছু দেখিস ভয় পাবি না। রহিম গভীর শ্বাস নিল। চল। দুজন পাহাড় বেয়ে নিচে নামতে শুরু করল। পথটা খুব সহজ ছিল না, পাথুরে ঢাল, শুকনো ঘাস, মাঝে মাঝে ছোট ঝোপঝাড়। তাদের নামতে নামতে প্রায় আধ ঘন্টা লেগে গেল। যতই তারা কাছে আসতে লাগলো, স্তম্ভটা ততই বড় মনে হতে লাগল। নদীর ধারে খোলা ঘাসের মাঠে দাঁড়িয়ে আছে সেটি, মাটির ভেতর থেকে উঠে এসেছে যেন। দুজন একসময় ঠিক তার সামনে এসে দাঁড়ালো। রহিম প্রথমে কিছু বলতে পারল না। স্তম্ভটা প্রায় 10 হাত উঁচু, কালছে পাথর দিয়ে তৈরি। কিন্তু সবচেয়ে অদ্ভুত ছিল এর গায়ের নকশা। পাথরের গায়ে অদ্ভুত সব চিহ্ন খোদাই করা, সেগুলো যেন কোনো ভাষা। কিন্তু রহিম বা করিম কেউই কখনো এমন ভাষা দেখেনি। করিম হাত বাড়িয়ে পাথরটা ছুঁয়ে দেখল, ঠান্ডা। সে হাত সরিয়ে নিল। এটা তো বরফের মতো ঠান্ডা। রহিমও হাত রাখল, সত্যিই ঠান্ডা। কিন্তু ঠান্ডার ভেতরেও যেন একটা স্পন্দন আছে, যেন পাথরটা নিঃশ্বাস নিচ্ছে। রহিম হঠাৎ বলল, দেখ, এখানে একটা চিহ্ন আছে। স্তম্ভের মাঝামাঝি একটা গোলাকার চিহ্ন খোদাই করা, তার চারপাশে ছোট ছোট রেখা। করিম বলল, সূর্যের মতো লাগছে। রহিম মাথা নাড়ল। ঠিক তখনই নদীর দিক থেকে বাতাস এলো, আর বাতাসের সাথে সাথে যেন একটা অদ্ভুত শব্দ ভেসে এলো, খুব মৃদু, যেন কেউ অনেক দূর থেকে ফিসফিস করে ডাকছে। করিম হঠাৎ অস্থির হয়ে উঠল। রহিম, চল ফিরে যাই। কেন? ভালো লাগছে না। রহিম চারপাশে তাকালো। উপত্যকা তখন সম্পূর্ণ নীরব, পাখিরাও যেন চুপ করে গেছে। হঠাৎ রহিমের চোখ পড়ল স্তম্ভের নিচে, মাটির কাছে কিছু একটা পড়ে আছে। সে ঝুঁকে সেটা তুলে নিল, একটা ছোট পাথরের টুকরো, কিন্তু তাতেও খোদাই করা একই চিহ্ন। রহিম ধীরে বলল, এই চিহ্নগুলো কোথাও দেখেছি মনে হচ্ছে। করিম বলল, কোথায়? রহিম কিছুক্ষণ ভাবল, তারপর হঠাৎ তার মনে পড়ল, গ্রামের পুরনো মসজিদের পেছনে একটা ভাঙা পাথর আছে, তাতেও এমন কিছু দাগ আছে, হয়তো একই রকম। ঠিক তখনই পেছন থেকে একটা কণ্ঠ ভেসে এলো, তোমরা এটা ছুঁয়েছ? দুজনই চমকে ঘুরে দাঁড়ালো। পেছনে দাঁড়িয়ে আছেন একজন বৃদ্ধ মানুষ। তার গায়ে ধূসর চাদর, লম্বা সাদা দাড়ি, চোখে অদ্ভুত এক আলো। রহিম অবাক হয়ে বলল, আপনি কে? বৃদ্ধ ধীরে কাছে এলেন, তার চোখ স্তম্ভের দিকে। অনেক বছর পর এটা আবার জেগেছে। করিম ফিসফিস করে বলল, জেগেছে মানে? বৃদ্ধ রহিমের দিকে তাকালেন। এই উপত্যকার ইতিহাস তোমরা জানো না। রহিম বলল, কি ইতিহাস? বৃদ্ধ কিছুক্ষণ চুপ করে রইলেন, তারপর বললেন,
অনেক অনেক বছর আগে এই উপত্যকা শুধু গ্রাম ছিল না, তাহলে এটা ছিল এক প্রাচীন পথের কেন্দ্র। রহিম ভ্রু কুচকাল। কিসের পথ? বৃদ্ধ স্তম্ভের দিকে তাকালেন। বিশ্বাসের পথ। বাতাস আবার বইল, নদীর পানি ঝিলমিল করল। বৃদ্ধ আবার বললেন, এই স্তম্ভগুলো ছিল সেই পথের চিহ্ন। যারা সত্যিকারের ভরসা রাখত, শুধু তারাই এই পথ দেখতে পেত। করিম বলল, আপনি কি বলছেন? আমরা কিছুই বুঝতে পারছি না। বৃদ্ধ একটু হাসলেন, বোঝার সময় এখনো আসেনি। রহিম তখন স্তম্ভটার দিকে তাকিয়ে আছে। তার মনে হচ্ছে এই পাথরের সাথে তার কোনো অদ্ভুত সম্পর্ক আছে। বৃদ্ধ আবার বললেন, আজ থেকে বহু বছর আগে এই স্তম্ভগুলো হঠাৎ অদৃশ্য হয়ে যায়। কেন? কারণ মানুষ ভরসা হারিয়ে ফেলেছিল। উপত্যকার ওপর দিয়ে কালো মেঘ ভেসে গেল, সূর্যের আলো কিছুটা ঢেকে গেল। বৃদ্ধ ধীরে রহিমের দিকে এগিয়ে এলেন। আজ কিন্তু এটা আবার দেখা দিয়েছে। রহিম ধীরে জিজ্ঞাসা করল, কেন? বৃদ্ধের চোখ তখন গভীর হয়ে উঠেছে। তিনি খুব শান্ত গলায় বললেন, কারণ উপত্যকা এখন আবার কাউকে খুঁজে পেয়েছে। রহিমের বুকের ভেতর ধক করে উঠল। কাকে? বৃদ্ধ সরাসরি তার চোখের দিকে তাকালেন আর খুব ধীরে বললেন, তোমাকে। বাতাস হঠাৎ জোরে বইতে শুরু করল। স্তম্ভের গায়ের খোদাইগুলো যেন মৃদু আলোয় জ্বলজ্বল করতে লাগল। করিম আতঙ্কিত গলায় বলল, রহিম, এটা কি হচ্ছে? রহিম কিছু বলতে পারল না, কারণ তার হাত তখনও স্তম্ভের ওপর। আর সেই মুহূর্তে সে স্পষ্ট অনুভব করল, পাথরের ভেতর দিয়ে যেন কোনো শক্তি তার শরীরে প্রবাহিত হচ্ছে। তার চোখের সামনে মুহূর্তের জন্য ভেসে উঠল এক বিশাল উপত্যকা, অনেক মানুষ, আর সারি সারি এমনই পাথরের স্তম্ভ। তারপর সব কিছু অন্ধকার হয়ে গেল। যখন সে আবার চোখ খুলল, সে বুঝতে পারল এই রহস্য এখন শুধু উপত্যকার নয়, এটা এখন তার নিজের জীবনেরও গল্প। আর এই গল্পের শুরু মাত্র হয়েছে। সন্ধ্যার আলো ধীরে ধীরে নিভে আসছিল। চন্দ্রপুর গ্রামের আকাশে কালো মেঘ জমে উঠেছে। বাতাসে অদ্ভুত এক ভারী অনুভূতি, যেন প্রকৃতি নিজেই কিছু অপেক্ষা করছে। বটগাছের নিচে এখনো গ্রামের অনেক মানুষ দাঁড়িয়ে, সবাই উৎকণ্ঠিত। হাফিজ মোল্লা চুপচাপ আকাশের দিকে তাকিয়েছিলেন। হঠাৎ তিনি বললেন, রহিম, তুই আমার সাথে চল। সবাই অবাক হয়ে তাকালো। রহিম একটু দ্বিধা করল। কোথায়? হাফিজ মোল্লা ধীরে বললেন, উপত্যকার স্তম্ভের কাছে। গ্রামের লোকজনের মধ্যে ফিসফাস শুরু হয়ে গেল। একজন বলল, এখন যাওয়া ঠিক হবে? আরেকজন বলল, ঝড় আসছে। কিন্তু হাফিজ মোল্লার মুখে কোনো দ্বিধা নেই, এখনই যেতে হবে। রহিম করিমের দিকে তাকালো। করিম বলল, আমি ওদের সাথে যাব। হাফিজ মোল্লা মাথা নাড়লেন। চল। তিনজন দ্রুত গ্রামের পথ ছেড়ে পাহাড়ের দিকে হাঁটা শুরু করল। আকাশে তখন বিদ্যুৎ ঝলকাচ্ছে, বাতাস ক্রমেই জোরে বইছে। পাহাড়ের পথটা সন্ধ্যার অন্ধকারে আরও ভয়ঙ্কর লাগছিল, কিন্তু রহিমের মনে অদ্ভুত এক টান কাজ করছিল, যেন উপত্যকা তাকে ডাকছে। উপত্যকার মাঝখানে তারা যখন নদীর ধারের সেই মাঠে পৌঁছালো, তখন আকাশ পুরো অন্ধকার। কিন্তু আশ্চর্য ব্যাপার, পাথরের স্তম্ভটা এখন আগের চেয়ে অনেক বেশি উজ্জ্বল। তার গায়ের খোদাইগুলো নীলাভ আলো ছড়াচ্ছে। করিম বিস্ময় বলল, আল্লাহ, এটা তো জ্বলছে। বাতাসে অদ্ভুত কম্পন, মনে হচ্ছে মাটি পর্যন্ত কাঁপছে। হাফিজ মোল্লা ধীরে বললেন, সময় এসে গেছে। রহিম স্তম্ভের দিকে তাকিয়ে আছে। তার বুকের ভেতর ধুকপুক শব্দ বাড়ছে। কিসের সময়? হাফিজ মোল্লা বললেন, যে পথ বহু শত বছর বন্ধ ছিল তা আজ খুলবে। রহিম অবাক, কোন পথ? হাফিজ মোল্লা স্তম্ভের দিকে ইশারা করলেন, ভরসার পথ। ঠিক তখনই বজ্রপাত হলো। আকাশ মুহূর্তের জন্য সাদা হয়ে উঠল, আর সেই আলোয় রহিম দেখল উপত্যকার চারপাশে আরও কয়েকটা স্তম্ভ জেগে উঠেছে। দূরে, পাহাড়ের ঢালে, নদীর ওপারে, সব জায়গায় নীল আলো। করিম আতঙ্কিত হয়ে বলল, এগুলো আগে ছিল না। হাফিজ মোল্লা শান্ত গলায় বললেন, ওগুলো সব সময় ছিল, শুধু মানুষের চোখে দেখা যেত না। বাতাস তখন ঝড়ের মতো বইছে, স্তম্ভের আলো ক্রমে উজ্জ্বল হচ্ছে। হঠাৎ রহিম আবার সেই ফিসফিস শব্দ শুনল, ভরসা। সে ধীরে স্তম্ভের দিকে এগিয়ে গেল। করিম চিৎকার করে বলল, রহিম, সাবধানে। কিন্তু রহিম থামল না, স্তম্ভের সামনে এসে দাঁড়ালো। তার মনে হচ্ছে
এই মুহূর্তটা তার জন্যই অপেক্ষা করছিল। হাফিজ মোল্লা পেছন থেকে বললেন, রহিম, মনে রাখিস, ভরসা হারাবি না। রহিম ধীরে হাত বাড়ালো, তার হাত স্তম্ভের বোল চিহ্নের উপর রাখল। সাথে সাথে এক প্রবল আলো চারদিকে ছড়িয়ে পড়ল, মাটি কেঁপে উঠল। রহিমের চোখের সামনে আবার সেই দৃশ্য ভেসে উঠল। প্রাচীন উপত্যকা, অনেক মানুষ, তারা সবাই স্তম্ভের সামনে দাঁড়িয়ে। একজন বৃদ্ধ কণ্ঠ বলছে, যে মানুষ ভরসা রাখে তার পথ কখনো বন্ধ হয় না। তারপর দৃশ্য বদলে গেল। রহিম দেখল অন্ধকার ছায়া উপত্যকার দিকে এগিয়ে আসছে। লোভ, ভয় আর সন্দেহের ছায়া। সেই ছায়াগুলো স্তম্ভগুলোকে ঢেকে ফেলছে। তারপর সব স্তম্ভ একে একে নিভে যাচ্ছে। কণ্ঠটা আবার শোনা গেল, যখন মানুষ ভরসা হারায় পথ অদৃশ্য হয়ে যায়। তারপর আবার আলো, আর কণ্ঠ বলল, কিন্তু একদিন কেউ আবার ভরসা নিয়ে আসবে। হঠাৎ সব দৃশ্য মিলিয়ে গেল। রহিম আবার উপত্যকায় দাঁড়িয়ে, তার হাত এখনও স্তম্ভে, কিন্তু এবার আশ্চর্য কিছু ঘটছে। স্তম্ভের আলো ধীরে ধীরে চারদিকে ছড়িয়ে পড়ছে। দূরের সব স্তম্ভ একসাথে জ্বলে উঠছে। আকাশের কালো মেঘ সরে যেতে লাগল। বাতাস শান্ত হয়ে এলো। করিম বিস্ময়ে বলল, দেখো, উপত্যকার মাঝখানে মাটির ওপর আলো দিয়ে একটা পথ তৈরি হচ্ছে, সোনালি আলো। নদীর ধারে থেকে শুরু হয়ে পাহাড়ের দিকে উঠে গেছে। হাফিজ মোল্লার চোখে জল চলে এলো। তিনি ধীরে বললেন, পথ ফিরে এসেছে। রহিম ধীরে স্তম্ভ থেকে হাত সরালো। আলো তখনও জ্বলছে, কিন্তু এবার তা শান্ত। মনে হচ্ছে উপত্যকা আবার নিঃশ্বাস নিচ্ছে। করিম বলল, এটা কি এখন সবাই দেখতে পাবে? হাফিজ মোল্লা মাথা নাড়লেন, শুধু যারা সত্যিকারের ভরসা রাখে। রহিম সেই আলোর পথের দিকে তাকালো, তার মনে শান্তি। হঠাৎ সে বুঝতে পারল, এই পথ কোথাও যাওয়ার জন্য নয়, এই পথ মানুষের ভেতরের শক্তিকে মনে করিয়ে দেয়। ভরসা, বিশ্বাস, আশা। হাফিজ মোল্লা ধীরে বললেন, আজ থেকে এই উপত্যকা আবার জেগে উঠল। করিম হাসল, আর রহিম হল সেই মানুষ যে পথ ফিরিয়ে আনল। রহিম একটু লজ্জা পেল, আমি কিছুই করিনি। হাফিজ মোল্লা তার কাঁধে হাত রাখলেন। কখনো কখনো শুধু ভরসা রাখাটাই সবচেয়ে বড় কাজ। আকাশ তখন পরিষ্কার, চাঁদ উঠেছে পাহাড়ের উপরে। উপত্যকার মাঝখানে সোনালি পথ নীরবে জ্বলছে। আর সেই আলোয় চন্দ্রপুর গ্রামের মানুষ আবার মনে করল, পৃথিবীর সবচেয়ে বড় শক্তি হল ভরসা। শেষে রহিম নিজের ভরসা ও সাহস দিয়ে উপত্যকার লুকিয়ে থাকা পথকে আবার জাগিয়ে তোলে। মানুষ বুঝতে পারে, সত্যিকারের ভরসা ও বিশ্বাস থাকলে অন্ধকারের মাঝেও পথ খুঁজে পাওয়া যায়। জাজাক আল্লাহ খাইরান।